বিএনপি বিহীন নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটিও যদি একটু বলেন। দেখেন, আমরা কিন্তু এই ঠিক এই পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা দীর্ঘ কয়েক বছর যাবতই করে আসছে। বিএনপি বিহীন নির্বাচন কেমন হতে পারে। বিএনপি বিহীন নির্বাচন অবশ্যই সবার কাছে অত্যন্ত উত্তেজনাকর, কিংবা সেইভাবে পার্টিসিপেটরি ইলেকশন হবে না, এটা অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বিষয়টা বিএনপির যে নির্বাচনে অংশগ্রহণ করার অনীহা, প্রিন্স ভাই যেটা বললেন, নির্বাচনী ব্যবস্থা একটা আমূল সংস্কার। হ্যাঁ, সেই আমূল সংস্কারটা কোনটা? সেটা কি বিএনপি যে এক দফা গত 14 বছর দিয়ে আন্দোলন করে আসছেন সেইটা, নাকি নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর ব্যবস্থা? কারণ একটা বিষয় আমরা কেউ মানে তর্কের খাতিরে স্বীকার করি বা না করি, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম আর কোনোদিন ফিরে আসবে না। যেহেতু ফিরে আসবে না, তাহলে ত্রুটিমুক্ত নির্বাচন আরো কিভাবে করা যেতে পারে, নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন আরো কিভাবে করা যেতে পারে, কিভাবে একটা নির্বাচন কমিশন অধিক গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, এই সমস্ত বিষয়গুলো যারা এক্সপার্টস আছেন তারা কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু আলোচনায় আনতে পারি। আলোচনায় না এনে যদি আমরা শুধু এই একটার উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে? যা হবার তাই হয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলেছেন, অবশ্যই আপনি গত কয়েক মাস আগের ইন্টারন্যাশনাল যে সমস্ত জার্নালস আছে এগুলো দেখে থাকবেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ভিতরে মধ্যম অবস্থানে আছেন। তো বাংলাদেশ যদি মধ্যম অবস্থানের গণতান্ত্রিক দেশ হয়ে থাকে এখন, তো এই দায়টা কি শুধু দল হিসাবে আওয়ামী লীগের, নাকি আরো যে সমস্ত রাজনৈতিক দল এই দেশে ক্রিয়াশীল রাজনৈতিকভাবে তাদেরও দায় আছে? এবং তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে না পারেন এবং শুধু একটা রাজনৈতিক দলের উপরে দায়িত্ব দেন যে সেই রাজনৈতিক দলটা এই মধ্যম অবস্থান থেকে বাংলাদেশের গণতন্ত্রকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করবে, সেরকম আশা করাটাও ঠিক না। কেননা আমরা আমাদের পারস্পরিক দায়িত্ববোধের জায়গা থেকে যে যার মতো করে নিজেদের ব্যাখ্যাটা উপস্থাপন করি, কিন্তু প্রকৃতপক্ষে যেটা করার প্রয়োজন সেটা করি না। এখন তর্কের খাতিরে অনেক কথা উঠে আসে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে তো বেশ কয়েকটা নির্বাচন অপেক্ষাকৃত গ্রহণযোগ্য হয়েছে, তাহলে কেন এটা বাতিল করা হলো? যদি এই প্রশ্নে আসতে হয় তাহলে গোড়ার দিকে চলে আসতে হবে। গোড়ার দিকে আসতে হবে এই কারণে, যখন মিস্টার ইয়াজউদ্দিন নিজেই প্রেসিডেন্ট এবং নিজেই রাষ্ট্রপতি হয়ে গেলেন, হুইচ ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, তারপরে এইটাকে চ্যালেঞ্জ করে তৎকালীন আওলাদ সাহেবের করে একটা মামলা করা হয়েছে, ডক্টর কামাল হোসেন সাহেবরা করেছিলেন। খালেদা জিয়া এবং তৎকালীন প্রধান বিচারপতির সরাসরি হস্তক্ষেপে এই মামলা বন্ধ হয়ে যায়, শুনানি হয় না। কে জানে যদি শুনানি হতো আজ পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট চলতে পারতো। গেল, তারপরে যখন এটা বন্ধ হয়ে গেল, আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন 3 মাসের টাইম নিয়ে এসে 2 বছর এক্সটেন্ড করলেন। কেয়ারটেকার গভর্নমেন্টের মূলত মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছে। এরপরে যে সমস্ত ব্যবস্থাগুলোর কথা বলা হয়, আদালত বলেছে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। তর্কের খাতিরে অনেকে বলেন যে আরো 2টা টার্ম নির্বাচন করা যেতে পারতো বলে বলা ছিল। তো আরো 2টা টার্মের পরে কি? সেই 2টা টার্মের পরে তো আজকের আলোচনায় আসতে হবে আমাদের। আমরা কেন সেই আলোচনাটা আজকেই করে এটাকে তৈরি করি না যে আগামী নির্বাচনটাই তাহলে ওইভাবে এটা করা যেতে পারে? কিন্তু আমরা যদি গো ধরে ওই একটা ব্যবস্থা, কেয়ারটেকার গভর্নমেন্ট হতে হবে নাহলে নির্বাচনে যাব না, তাহলে 14 বছর যাবো যেখানে দাঁড়িয়ে আছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, এবং নানান সময় উল্লম্ফন আস্ফালনও আমরা শুনেছি, তারপরেও কিন্তু কিছু হয়নি। তো যার জন্য আমার মনে হয় না এই বিষয়ে কিছু হবে। কেননা এই বিরোধ বাড়বে কিনা আপনাদের, এই যে আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাড়বে কিনা, এটা অত্যন্ত স্বাভাবিক। আপনার এটা মানে আলোচনা করে বলার কিছু নেই। বিরোধ তো স্বাভাবিকভাবে কিছু না কিছু বাড়বে, কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল যখন অনুপস্থিত থাকে তখন নিজেরা তো প্রতিদ্বন্দ্বিতা কিছুটা হবে। এটা মানে অস্বাভাবিক কোনো ঘটনা না, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু তারপরেও এটা যাতে চরম বিশৃঙ্খলার জায়গায় চলে না যেতে পারে, এই জন্য আমাদের দলীয় প্রধান থেকে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছেন অত্যন্ত সতর্কতার সাথে এইটাকে লাগাম টেনে ধরার জন্য নানানভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, এবং আমরা আশা রাখছি যে এই ধরনের খুবই যে অত্যন্ত বিশৃঙ্খল কিছু হবে এরকমটা হওয়ার সম্ভাবনা নেই।